তাহলে বলো তো এটার জন্য আমরা কয়টা সিগন্যাল পাবো? একটা। এর জন্য আমরা একটা সিগন্যাল পাবো, তাই এর জন্য ওকে। তাহলে আমরা কি পাবো? এটার জন্য একটা সিগন্যাল পাবো। হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক বলছো, এটার জন্য আমরা একটা সিগন্যাল পাবো। তাহলে আমরা আশা করি এই রিলেটেড প্রবলেম গুলো আর হবে না। আমরা বুঝে ফেলছি যে ঘটনা কি, কেমনে কি হবে, এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখি আরো, আমরা এখন দেখবো কি বলে স্পিন স্পিন স্প্লিটিং, এটা আমরা একটু দেখবো। তাহলে দেখি এটা কিভাবে উৎপত্তি হয় এবং এটা কিভাবে কি হয়, ঘটনাটা কি। ঠিক আছে। আচ্ছা, এই যে ইয়া যে পড়তেছো, এনএমআর যে পড়তেছো, কি বুঝতে পারতেছো তো নাকি? হ্যাঁ ভাই, বুঝতেছি। কারো কোনো কমপ্লেন থাকলে বইলো যে যে ভাই এইভাবে না অন্যভাবে পড়ান, তাহলে আমি পড়াবো। ঠিক আছে, তোমরা যেভাবে বলবো এইভাবে আমি পড়াবো, ব্যাপার না। তাহলে দেখো আমরা, কমপ্লেনটা কালকে বলবো। আচ্ছা তাহলে দেখো আমরা এখন দেখবো স্পিন স্পিন স্প্লিটিং বা স্পিন স্পিন কাপলিং কিভাবে হয়, সেটা আমরা একটু দেখবো। তো দেখো ঘটনা হচ্ছে যে আমরা সবাই জানি n+1 একটা রুল আছে, তাই তো? n+1 রুল আছে, কিন্তু আসলে আমরা সবাই এটা জাস্ট জানি n+1 রুল আসলে এটা কিভাবে আসে, অথবা কিভাবে এটা আসলে কেমনে n+1 রুল আমরা বলে ফেলি, তাই না? এই ঘটনাটা আমরা একটু দেখি, তাহলে আমরা বিষয়টা এনজয় করতে পারবো। সাপোজ যে স্পিন স্পিন কাপলিং আসলে কেন হয়? প্রথম কথা, স্পিন স্পিন কাপলিং কেন হবে, যে কি দরকার পড়ছে যে স্পিন স্পিন কাপলিং হওয়ার জন্য, তাহলে এটা দেখি যে স্পিন স্পিন কাপলিং কেন হয়। তো প্রথম কথা হচ্ছে, মনে করো প্রথম কন্ডিশন হচ্ছে আমার কাছে আহ একটা নিউক্লিয়াস আছে, আমি যদি বলি এই কার্বন, এই কার্বন, এবং আমার কাছে দুইটা হাইড্রোজেন আছে। জাস্ট দুইটা হাইড্রোজেন আছে, চিন্তা করো এখানে হাইড্রোজেন এ, এখানে হাইড্রোজেন বি। ঠিক আছে, এই দুই টাইপের হাইড্রোজেন আমার কাছে আছে। ওকে ফাইন। তাহলে এখন হাইড্রোজেন এ এবং হাইড্রোজেন বি কে ফর এ টাইম বিং আমি এটাকে মুছে দিলাম। মুছে দিয়ে আমি এখানে জাস্ট একটা সার্কেল আকারে রিপ্রেজেন্ট করবো যে এটা হাইড্রোজেন এ এবং আরেকটা হচ্ছে হাইড্রোজেন বি। তো আমি ওকে সার্কেল আকারে রিপ্রেজেন্ট করলাম যে এটা হচ্ছে হাইড্রোজেন এ, আর এটাকে অন্য কালার দিয়ে রিপ্রেজেন্ট করি যে এটা হচ্ছে হাইড্রোজেন বি। ঠিক আছে, একটা হাইড্রোজেন এ, একটা হাইড্রোজেন বি। তো এটাকে আমরা বলতেছি এ, এটাকে বি। আমি আরেকটা কি এরকম, তোমরা বোর হইও না, তোমাদের আমি একটু চেষ্টা করবো যেন বোঝাতে পারি। তাহলে হাইড্রোজেন এ কে আমি আবার এভাবে রিপ্রেজেন্ট করি, হাইড্রোজেন বি কে আবার এটাকে represent করি। তাহলে এখন বলো, আমার কাছে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের কি আছে বলো তো? হাইড্রোজেন যেহেতু প্রোটন, সে কি করবে? সে একটা স্পিন, সে স্পিনিং এ আছে, তাই তো? প্রোটন গুলো তো স্পিন করে, দেখছি আমরা প্রোটন গুলো স্পিন করবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, খুবই স্বাভাবিক, আমরা দেখলাম। অনুরূপভাবে বিও একটা প্রোটন, সেও কি করবে? স্পিন, স্পিন করবে এবং সে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। ওকে ফাইন। তাহলে সাপোজ মনে করো হাইড্রোজেন এ, ও মনে করো যেটা প্রোটনটা আছে, সে মনে করো এইভাবে স্পিন করতেছে। সাপোজ সে এইভাবে স্পিন করতেছে, এভাবে স্পিন করতে, হ্যাঁ। তো সে যদি এভাবে স্পিন করে, আমরা যেটাকে ক্লকওয়াইজ বলতেছি, সে ক্লকওয়াইজ ডিরেকশনে স্পিন করতেছে। এবং হাইড্রোজেন বি, ও মনে করো ক্লকওয়াইজ, মানে ক্লকওয়াইজ ডিরেকশনে স্পিন করতেছে। তাহলে দুইটাই ক্লকওয়াইজ ডিরেকশনে স্পিন করতেছে। তাহলে বলতো হাইড্রোজেন এ এবং প্রোটন, প্রোটনের ক্ষেত্রে আমরা কি জানি যে প্রোটনের ক্ষেত্রে কেউ যদি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি স্পিন করে তাহলে কি হয়, সেটার নর্থ পোল হয় কোন দিকে? এই যে আমাদের থাম, সেটা হয় নর্থ পোল। আর যদি ইলেকট্রনের ক্ষেত্রে ক্লকওয়াইজ ডিরেকশনে স্পিন করলে আমাদের থাম হয় সাউথ পোল। বাস এতটুকু আমরা জানি। তো মনে করো দুইটা প্রোটন ক্লকওয়াইজ ঘুরতেছে। সাপোজ তার তার মনে করো সম্ভাবনা দুইটা হয়, দুইটা ক্লকওয়াইজ ঘুরতে পারে অথবা এন্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে, কোনো সমস্যা নাই। তবে দুইটা কি
একই ডিরেকশনে, মানে ঘটনা হচ্ছে দুইটা একই ডিরেকশনে ঘুরবে অথবা দুইটা ভিন্ন ডিরেকশনে ঘুরবে। ঠিক আছে, এই দুইটা সম্ভাবনা আমার আছে। তাহলে যদি দুইটা একই ডিরেকশনে ঘুরে, সাপোজ ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে কি অবস্থাটা হয় আমরা একটু দেখি। তো মনে করো দুইটা একই ডিরেকশনে ঘুরলে কি হবে, তার নর্থ পোল কি হবে, এদিক হচ্ছে নর্থ পোল ডাউন সাইড, বি এর জন্য নর্থ পোল হচ্ছে ডাউন সাইড। তাহলে নর্থ পোলের যে দিক সেটা হচ্ছে ডাউন সাইড, এটা নর্থ পোল আর উপরে সাউথ পোল, খুবই স্বাভাবিক। এখন মনে করো সাপোজ, এখন মনে করো একটা করতেছে এদিকে আর একটা করতেছে মনে করো এইদিকে। দুইটা সম্ভাবনা, হয় দুইটা একই দিকে ঘুরবে, নয়তো দুইটা ভিন্ন দিকে ঘুরবে। ওকে, তাহলে যদি এমন হয়, যদি এমন ঘটনা হয়, তাহলে দেখি কি ঘটনা ঘটে। যদি মনে করো দুইটারই ম্যাগনেটিক ফিল্ড যদি নর্থ পোলের দিকে হয়, ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড লাইন যদি দুইটার জন্য নর্থ পোলের দিকে হয়, তাহলে ওরা কিভাবে কি করবে সেটা আমরা একটু লক্ষ্য করি। তো সাপোজ সাপোজ একটা জিনিস আমি বলে রাখি, ওরা কোন দিকে রোটেট করবে, এটা এটা বলো তো কিসের উপর ডিপেন্ড করবে। এটা ডিপেন্ড করবে যে তুমি এখানে যে ম্যাগনেটটা রাখতেছো ওকে আগে ফিক্সড করে দিতে হবে। তো সাপোজ আমরা জানি যে এমন ভাবে ঘুরবে যেন ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশনটাকে সেই জন্য কি করতে পারে, মিনিমাইজ করতে পারে, এরকম একটা ঘোরার সম্ভাবনা তৈরি করে। তাহলে মনে করো এটা হচ্ছে নর্থ পোল, এটা নর্থ পোলই হবে খুব সম্ভবত, তাই তো, আননেট হবে না, তো এটা মনে করো সাউথ পোল। ঠিক আছে, মানে আমাদের এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডেরও কি হবে, এটা নর্থ পোল হবে, উপরে একটা সাউথ পোল হবে। তাহলে বলতো যদি দুইটা একই দিকে ঘুরে, তাহলে সে কি শিল্ডেড হচ্ছে নাকি ডি শিল্ডেড হচ্ছে, বলো তো। দুইটা যদি একই দিকে ঘুরে কি হবে, সে কি মানে ম্যাগনেটিক ফিল্ডের যে ধাক্কা সে কি কম পাবে নাকি বেশি পাবে? বেশি পাবে। দুইটা যদি একই দিকে ঘুরে সেটা কি বেশি পাবে? কারণ দেখো এখানেও কি হয়েছে, একটা নর্থ পোল তৈরি হয়েছে, এখানেও কি আছে, বাইরে থেকে যে ফিল্ডটা দিচ্ছি এটাও নর্থ পোলের। তাহলে কি একই রকম হচ্ছে নাকি কম ফিল করতেছে সে, বলো তো। দুইটা চৌম্বক ক্ষেত্র যদি, কম ফিল করবে। হ্যাঁ আমি এটাই বলতেছি, দুইটা চৌম্বক ক্ষেত্রে যদি ইয়ে হয়, তার যদি পোলারিন যদি সমান মানে সেম টাইপের হয়, কি হবে, মানে চার্জের মতো তুমি চিন্তা করো, সমধর্মী চার্জ কি করতেছে, পরস্পর রিপিল করবে। তাহলে এখানেও যদি নর্থ নর্থ এই যে পোলটা সে যদি এদিক হয়, এবং তুমি যে বাইরে থেকে যে চুম্বক দিচ্ছ সেটাও যদি নর্থ নর্থ পোলটা যদি এদিক বরাবর হয়, তাহলে কি হবে, এটা কি মানে শিল্ডেড হবে নাকি ডি শিল্ডেড হবে? তার আনসার হচ্ছে সেটা ডি শিল্ডেড হবে। ফিল্ডেড। এটা এটা হচ্ছে শিল্ডেড হবে, হ্যাঁ এটা হচ্ছে শিল্ডেড হবে। Fine. এখন এটার ক্ষেত্রে আসো, যদি এটার ক্ষেত্রে যদি আমি দেখি, কি হচ্ছে, একটা আছে কোন দিকে, একটা নর্থ পোল, মানে একটা চুম্বকের মানে একটা যে আমি যেটাকে নিউক্লিয়াসের জন্য কি হবে, ওর নর্থ পোল হচ্ছে এদিক বরাবর, আর ওইটার জন্য কি হবে, ওর নর্থ পোল হচ্ছে উপরের দিকে, তাই তো, ওর নর্থ পোল হচ্ছে উপরের দিকে। তাহলে এখন আমি কি করতেছি, বাইরে থেকে চুম্বক দিচ্ছি। তাহলে বলতো যে আমি যদি বাইরে থেকে চুম্বক দিচ্ছি, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল, তাহলে এদিক হচ্ছে নেচারটা হচ্ছে সাউথ পোল, আর এদিক তো এক্সটার্নাল চুম্বকের জন্য সাউথ পোল আছেই, আর এটার জন্য এদিক হচ্ছে সাউথ পোল। তাহলে বলতো এখন কোনটা, মানে এই দুইটা অবস্থার মধ্যে কোন অবস্থাটা বেশি পরিমাণ শিল্ডেড এবং ডি শিল্ডেড, আমি যদি চিন্তা করি, তাহলে বলতো এটা যদি এ হয় আর এটা যদি বি টাইপের হয়, তাহলে কোন টাইপটা বেশি পরিমাণ শিল্ডেড অথবা কোন টাইপটা বেশি পরিমাণ ডি শিল্ডেড, বলো তো কোনটা বেশি পরিমাণ শিল্ডেড, মানে সে কম ফিল করতেছে, তুমি বাইরে থেকে ধাক্কা দিচ্ছ, সে কম ফিল এ করতেছে কোন টাইপ, এ টাইপ, তাই তো। ওকে, তাহলে এ টাইপ কি করতেছে, কম ফিল করতেছে, বি টাইপ কি করতেছে, তার চাইতে একটু বেশি ফিল, একটু বেশি ফিল করবে, তাই না? ক্লিয়ার তো, একটু বেশি ফিল করবে না, একটু বেশি ফিল করবে। তাহলে দেখো তুমি যদি এমন একটা সিগন্যাল পাও, সাপোজ তোমার কাছে হাইড্রোজেন আছে, এখন এই হাইড্রোজেনের যে নিউক্লিয়াসের রোটেশন কি হতে পারে, বিভিন্ন ডিরেকশনে হতে পারে। ঠিক আছে, তাহলে যদি হয় তাহলে কি হবে, এ টাইপের প্রোটনের জন্য সাপোজ এটা হচ্ছে আমার কেমিক্যাল শিফটের ভ্যালু। ঠিক আছে, দেখো এটা হচ্ছে কেমিক্যাল শিফটের ভ্যালু। তাহলে আমি এই কেমিক্যাল শিফটের ভ্যালুর মধ্যে আমি কি আঁকবো, এখন যদি ওদের লাইন অঙ্কন করি, তাহলে মনে করো এটা হচ্ছে এ টাইপের প্রোটনের জন্য একটা সিগন্যাল। তাহলে বলতো সেম প্রোটনের জন্য, আমি এই সেম প্রোটনের জন্য এই সিগন্যাল কি আমি একটা পাওয়ার কথা, মানে নর্মালি নর্মাল সেন্সে দুইটা প্রোটন তো একই রকম, তাই না? নর্মালি আমার দুইটা কার্বনের সাথে যে প্রোটন গুলো আছে ওরা দেখতে এনভায়রনমেন্ট সব একই, কিন্তু শুধুমাত্র স্পিনিং স্পিনিং যদি ভিন্ন হয়, তাহলে কি আমি কি ওদের এই সবার জন্য একটা সিগন্যালই পাওয়ার কথা না, বলতো সবার জন্য, যেহেতু ওরা একই রকম, সবার জন্য তো একটা সিগন্যালই পাওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে
যে এই সিগন্যালটা একটু পরিমাণ একটা থেকে আরেকটা ডেভিয়েট হয়, এটাকে আমরা বলি স্প্লিটিং। কি বলি এটাকে? স্প্লিটিং। মানে সিগন্যালটা একটা হওয়ার কথা, কিন্তু যে না একটা হচ্ছে না, সে কি হচ্ছে একটু স্প্লিট হয়ে যাচ্ছে, এই অবস্থাটাকে আমরা বলি স্প্লিটিং। মানে তুমি সিগন্যাল তোমার কাছে মনে হবে একটা, কিন্তু তুমি যদি এটাকে রেজোলিউশন পাওয়ার যদি বাড়ায় দাও, এটাকে যদি জুম করো, তুমি দেখতে পাবো যে না ওর সাথেই আর একটা সিগন্যাল তার সাথে সাথে দাঁড়ায় আছে। এটাকে আমরা বলতেছি স্পিন স্প্লিটিং। শুধুমাত্র স্পিনিং এর জন্য এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, তুমি যদি রেজলিউশন যদি কম হয় তোমার এনএমআর, তুমি যে স্পেকট্রোমিটারের রেজলিউশন যদি কম হয়, তুমি এখানে কিন্তু একটা সিগন্যালই দেখবা, কিন্তু রেজলিউশন যদি বেশি হয়, তুমি তাকে যদি জুম করো, তুমি তুমি এখানে যে স্প্লিট হয়ে যাচ্ছে, তুমি এটা দেখতে পাবা। ক্লিয়ার? বুঝাইতে পারলাম যে কেন স্পিন স্প্লিটিংটা হয়? স্পিন স্প্লিটিং এর যে সৃষ্টিটা হয় শুধুমাত্র তাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের জন্য। ঠিক আছে, বুঝতে পারলো তো? তাহলে এটাকে আমরা বলি যে স্পিন স্প্লিটিং। মাঝে মধ্যে পরীক্ষায় আসে যে স্পিন স্প্লিটিং এর অরিজিনটা কি, কেন উৎপত্তি হয়। ঠিক আছে, তো তার আনসার কিন্তু এটা, অরিজিন অফ স্পিন স্পিন স্প্লিটিং। দুইটা স্পিন ইনভলভ থাকে বলে এটার নাম হচ্ছে স্পিন এবং স্পিন। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। কোনো কোশ্চেন আছে? ভাইয়া চিত্রটা কি বিয়ের জন্য না? কোনটা? এই যে যেটা দেখাইলেন পিক, না যেটা এটা বিয়ের জন্য না, এটা নাকি একটার জন্য, একটা এটা একটা, মানে তুমি টোটালটার জন্য একটা পিক পাওয়ার কথা। নর্মালি কি, কারণ আমি যে হাইড্রোজেন গুলো ড্র করলাম, দুইটা কার্বনের সাথে হাইড্রোজেন আছে, দুইটা তো একই রকম হাইড্রোজেন, একই টাইপের হাইড্রোজেন অঙ্কন করলাম, কিন্তু কি হওয়ার কথা, ওদের শুধু স্পিনিং এর ভিন্নতার কারণে তুমি ওই সিগন্যাল গুলোকে অ্যাকচুয়ালি, আমরা যে একটা একটা সিগন্যাল বলি যে ও একটা সিগন্যাল দিবে, ও একটা সিগন্যাল দিবে, অ্যাকচুয়ালি এরকম হয় না। ঠিক আছে, তুমি যদি এটাকে জুম করো, তুমি দেখবা যে ও স্পিড হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি তো যে এই স্প্লিটিংটা হয় শুধুমাত্র এই স্পিনিং এর জন্য। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা স্পিন স্প্লিটিংটা আমরা বুঝতে পারছি যে কিভাবে স্পিন স্প্লিটিং হয়। ওকে, তাহলে দেখো, আমি যদি তোমাদের এখানে একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে দেখো খুব খুব সুন্দর কনসেপ্ট। দেখো, তোমাদের কাছে কঠিন লাগার কথা না। CH3 CH2, মনে করো একদম এক্সাম্পল দেওয়া আছে বিআর, CH3 CH2 বিআর, আমি আমি এটা লিখলাম, এবং আমি এখন মনে করো চিন্তা করলাম যে যেহেতু স্প্লিটিং এর ক্ষেত্রে আমি চিন্তা করতেছি, তাহলে আচ্ছা, আমি যদি বলি এটা হচ্ছে এ প্রোটন, এটা হচ্ছে বি টাইপের প্রোটন, তাই তো? এখানে দুই টাইপের প্রোটন আছে, আমরা ইজিলি বুঝতে পারতেছি। তাহলে এখন আমরা দেখি যে, যেটা মনে করো এ টাইপের প্রোটন, সে কি করবে, সে তার পাশে যে কার্বন আছে তাকে সেন্স করবে, যে তার কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো আছে, সে কি করবে, তাকে অনুভব করবে যে সে কিভাবে স্পিনিং করতেছে, সে এটাকে ফলো করার চেষ্টা করবে। সে কি করবে, মানে এই কার্বনটা, তার অ্যাডজেসেন্ট যে কার্বনটা আছে, পাশের কার্বনের যে হাইড্রোজেন গুলো থাকে, ওদের স্পিনিং এর মোশনটাকে সে ফিল করতে পারে, আর ফিল করতে পারে বলে সে কি হয়, স্প্লিট হয়ে যায়। কি হয়ে যায়? স্প্লিট হয়ে যায়। তাহলে দেখো, আমি যদি এখন এ কার্বনের জন্য যদি স্প্লিটিং প্যাটার্নটা যদি অঙ্কন করি, তাহলে বলতো এ কার্বন, মানে এই কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো আছে, ও যে স্প্লিট হবে, এটা কার উপর ডিপেন্ড করে হবে? এটা কি ওর নিজের উপর, নাকি যেটা বি কার্বনের সাথে হাইড্রোজেন আছে বলে তার উপর ডিপেন্ড করবে বলতো? কার উপর ডিপেন্ড করবে সেটা? বিয়ের উপর। বি এর উপর ডিপেন্ড করবে। তার মানে হচ্ছে, ঘটনা হচ্ছে, এ কার্বন কতটুকু স্প্লিট হয়ে যাবে, সেটা ডিপেন্ড করবে তোমার বি কার্বনের সাথে কতগুলো প্রোটন আছে তার উপর। ঠিক আছে, বি কার্বনের সাথে কতগুলো প্রোটন আছে তার উপর। তাহলে আমি যদি এ কার্বন কতটা এ কার্বনের সাথে যে প্রোটন গুলো আছে ও কতটা স্প্লিটিং হবে, সেটা ডিপেন্ড করবে তোমার বি কার্বনের সাথে এই কতটা প্রোটন আছে তার উপর। তাহলে দেখি বি কার্বনের সাথে যে প্রোটন গুলো আছে, কয়টা প্রোটন আছে? দুইটা প্রোটন আছে। তাহলে দুইটা প্রোটনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? হয় দুইটা প্রোটন একই দিকে থাকতে পারে, অথবা দুইটা প্রোটন কি করতে পারে, বিপরীত দিকে থাকতে পারে। আরেকটা সম্ভাবনা বলো তো কি হতে পারে? আমি তো মাত্র দুইটা দুই দিক। দুইটা, হ্যাঁ, আরেকটা সম্ভাবনা হতে পারে দুইটা দুই দিকে থাকতে পারে। তাহলে দেখো, আমি যদি বলি একটা হচ্ছে এদিকে, আরেকটা হচ্ছে এইদিকে, তাহলে আমি যদি ওদেরকে, যদি ওদের টাইপ গুলাকে দেখো, এটা হচ্ছে আমি যদি বলি এটা হচ্ছে এগেনস্ট দ্য ম্যাগনেটিক ফিল্ড, উপর এটা হচ্ছে উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড, আর এটা হচ্ছে কি হয়েছে, একটা হচ্ছে এগেনস্ট, একটা হচ্ছে
উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমি যদি ওদেরকে যদি স্প্লিট করার চেষ্টা করি, আমি যদি বলি তাহলে বলো তো এখানে কয়টা সিগন্যাল তুমি পাচ্ছ? এটার জন্য একটা, দুইটা যদি একই দিকে হয়, এটার জন্য একটা, এটার জন্য একটা, ঠিক কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার তো? ক্লিয়ার জি না? ভাইয়া। তাহলে আমি 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 এখানে কি বলতে পারি, কারণ হচ্ছে আমার এখানে কি, দেখো, সম্ভাবনাকে যদি আমি এভাবে রিপ্রেজেন্ট করি, কারণ আমার এখানে কয়টা প্রোটন আছে, দুইটা প্রোটন আছে না, তাহলে কি দুইটা প্রোটনই এভাবে থাকতে পারে, অথবা দুইটা প্রোটন এভাবে থাকতে পারে, এটা একটা সম্ভাবনা। আরেকটা সম্ভাবনা হচ্ছে একটা প্রোটন এদিকে, আরেকটা প্রোটন নিচের দিকে, এটা একটা সম্ভাবনা। আর এরকম হতে পারে যে প্রোটন, মানে যে প্রথম প্রোটনটা নিচের দিকে, দ্বিতীয় প্রোটনটা উপরের দিকে, এটা একটা সম্ভাবনা। ক্লিয়ার কিনা, বুঝতে পারছো তো? মানে দেখো, সম্ভাবনা কিন্তু তিনটাই, কিন্তু তার ওরিয়েন্টেশন দেখো ভিন্ন ভিন্ন না। দেখো, প্রথমটাও নিচের দিকে, সেকেন্ডটাও নিচের দিকে, একসাথে থাকবে তো দুইটা, তাই না? এরকম প্রথমটা উপরের দিকে, সেকেন্ডটাও উপরের দিকে, এটা একটা পসিবল ওরিয়েন্টেশন। পরেরটা প্রথমটা উপরের দিকে, পরেরটা নিচের দিকে, এটা একটা ওরিয়েন্টেশন। পরে প্রথমটা নিচের দিকে, দ্বিতীয়টা উপরের দিকে, এটা একটা ওরিয়েন্টেশন। ঠিক আছে? তাহলে এখন আমি যদি বলি যে ওদের আমি রেশিও করার চেষ্টা করবো, যে ওরা কয়টা রেশিও আমি পাই, তাহলে দেখি বলতো, এখানে আমি পাচ্ছি একটা পেয়ার, তাহলে ওয়ান। আর যদি এখন যদি সিগন্যাল সিগন্যাল না বলে এখন যদি রেশিও হিসাব করি, তাহলে দেখি এখন এখানে কয়টা রেশিও আছে বলতো। এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, কয়টা 1 to পেয়ার 1। হয়েছে? এখানে হচ্ছে দুইটা পেয়ার, তাই না? এখানে হচ্ছে দুইটা পেয়ার, এখন আমি পেয়ার হিসাব করছি, এখানে হচ্ছে দুইটা পেয়ার। আর যদি এখানে যদি পেয়ার হিসাব করি, কয়টা পেয়ার? একটা পেয়ার। তাহলে বলতো ওর রেশিওটা কেমন হচ্ছে? একটা হচ্ছে 1:2:1। ক্লিয়ার কিনা? ক্লিয়ার তো? এটা হচ্ছে রেশিও। জি তাহলে ভাইয়া। কয়টা রেশিও? তাহলে এই যে যে তুমি রেশিওটা অঙ্কন করলা, এটাকেই আমরা প্যাসকেল ট্রায়াঙ্গেলে আমরা এটা হিসাব করে ফেলতে পারি ইজিলি। ঠিক আছে? প্যাসকেল, তাহলে দেখো তো, আমি এখানে বলতে পারি যে সে স্প্লিটেড হবে, কয়টা ভাগে স্প্লিট হবে? সে তিনটা ভাগে স্প্লিট হবে। দেখো, একটা, দুইটা, তিনটা। তাহলে দেখো তো, এটাকে যে N+1 রুল যদি আমি যদি ইউজ করার চেষ্টা করি, দেখো এই যে এ প্রোটন গুলা, এ কার্বনের সাথে যে প্রোটন গুলা আছে, সে কয় ভাগে ভাগ হবে, এটা বি কার্বনের সাথে যে প্রোটন আছে তার তার উপর ডিপেন্ড করে। তাহলে আমি দেখতেছি বি কার্বনে কয়টা প্রোটন আছে? দুইটা। তো আমি যদি শর্টকাট এই সূত্রটা যদি ইউজ করি, N+1 রুল, তাহলে দেখো এখানে এন হচ্ছে নাম্বার অফ প্রোটন টু দ্য অ্যাডজেসেন্ট কার্বন। তাহলে আমি দেখতেছি যে নাম্বার অফ প্রোটন টু দ্য অ্যাডজেসেন্ট কার্বন কয়টা এখানে বলতো। আমি যদি এই কার্বনের চিন্তা করি, CH3 এর ক্ষেত্রে দেখো, তাহলে কি হবে, CH3 এর সাথে CH3 এর সাথে যে লাগানো কার্বনটা আছে ওইটাকে আমার দেখতে হবে। তাহলে CH3 এর সাথে লাগানো কার্বনের হাইড্রোজেন কয়টা? দুইটা। তাহলে এন এর ভ্যালু হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, তাহলে তার আনসার কয়টা হবে? তিনটা। তাহলে দেখো, আমরা যদি এইভাবে অ্যারেঞ্জ করি, তাহলে দেখো তিনটা অ্যারেঞ্জমেন্ট হয়। এখন যে তুমি যে তিনটা পিক আঁকবা, যে ড্র করবা, তিনটা পিক কি এরকম করে এঁকে দিবা? তিনটা একই রকম ইন্টেন্সিটিতে তুমি আঁকবা? না, তিনটা একই রকম ইন্টেন্সিটিতে আঁকা যাবে না। দেখো, এটাই আমি এখানে দেখাইলাম যে এটা হচ্ছে ফার্স্ট টাইপের, এটা হচ্ছে সেকেন্ড টাইপের, এটা হচ্ছে থার্ড টাইপের। তার মানে তুমি হচ্ছে প্রথমটা এবং শেষেরটা একই হাইট হবে, কিন্তু যে মধ্যে যেটা থাকবে এটাকে তাদের দ্বিগুণ করতে হবে। তার মানে তোমার যে পিকটা হবে, তোমার যে পিক গুলো হবে, সেটা হবে এই যে দেখো, প্রথমটা যদি এতটুকু হাইটের হয়, পরে লাস্টেরটা ঠিক একদম এতটুকু হাইটের দিতে হবে, এবং মধ্যেটা কি হবে, তাদের দ্বিগুণ দিতে হবে। তাহলে এটা মনে করো তাদের দ্বিগুণ। বুঝতে পারলাম? বুঝতে পারছো তো? এটাকে আমরা বলি প্যাসকেল ট্রায়াঙ্গেল, কিভাবে এটা কাজ করে। ক্লিয়ার? ওকে তো? তাহলে আমি যদি এখন যদি তোমাদেরকে বলি, আচ্ছা ভাইয়া, যদি অনুপাতটা যদি 1:3:3:1 হয়? হ্যাঁ সেটা তো আসতেছি তো, সেটাও দেখো। এখন এটা কিভাবে আসে, এটাকে আমরা বাইনোমিয়াল থিওরেমে আমরা প্রকাশ করতে পারি। সাপোজ এখন মনে করো আমি বের করতে চাই CH2 এর জন্য কি হবে। তাহলে বলতো, CH2 এর পাশে কয়টা হাইড্রোজেন আছে? CH2 ছাড়া CH2 এর পাশের কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? তিনটা হাইড্রোজেন আছে। তাহলে তিনটা হাইড্রোজেনের জন্য আমি যদি ড্র করার চেষ্টা করি, কিভাবে আমি ড্র করবো তিনটা হাইড্রোজেনের জন্য? তো আমরা জানি তিনটাকে একসাথে রাখতে হবে, হয় কি হবে, তিনটাই মনে করো ডাউন ফিল্ড, তিনটাই নিচের দিকে, একটা অপশন। পরে কি, তিনটাই উপরের দিকে, এটা একটা অপশন। ঠিক আছে? এখন কি হতে পারে, মনে করো প্রথমটা উপরের দিকে, পরের দুইটা হচ্ছে নিচের দিকে। ঠিক আছে? ওকে। তাহলে হ্যাঁ,
তাহলে আমি লিখতে পারি প্রথমটা উপরের দিকে, এটা হচ্ছে নিচের দিকে। আর কি বলতে পারি যে এটা, ধরো এটা হচ্ছে, সরি আমি আঁকতে পারছি, এটা হচ্ছে উপরের দিকে, মুছে দিই, তোমরা বিরক্ত হয় না প্লিজ, এটা একটু দেখো তাহলে বুঝতে পারো। মনে করো এটা হচ্ছে নিচের দিকে, এটা উপরের দিকে, এটা হচ্ছে নিচের দিকে, মানে আমি চাচ্ছি দুইটাই নিচে থাকবে, এরকম কম্বিনেশন আমি বানাতে চাচ্ছি। তাহলে কি হবে, পরের ক্ষেত্রে কি হবে, এটাও হবে নিচের দিকে, দুইটা নিচের দিকে, পরেরটা কি হবে উপরের দিকে। ওকে, তার মানে আমি এটা একটা কম্বিনেশন গুলো যেখানে কি দুইটা নিচের দিকে থাকে সবসময়। এখন আরো একটা কম্বিনেশন আমি বানাইতে পারি যেখানে সবসময় কি থাকবে, দুইটা উপরের দিকে থাকবে। তাহলে আমি কি করতে পারি, যে প্রথমটা নিচে রেখে বাকি দুইটাকে আমি উপরের দিকে দিয়ে দিতে পারি, এটা একটা কম্বিনেশন। পরে কি করতে পারি, প্রথমটাকে উপরের দিকে রেখে এটাকে নিচের দিকে দিয়ে এটাকে উপরের দিকে দিয়ে দিতে পারি, এটা একটা কম্বিনেশন। আরেকটা কি করতে পারি, আরেকটা কম্বিনেশন হচ্ছে যে প্রথম দুইটা থাকবে উপরের দিকে, প্রথম দুইটা থাকবে উপরের দিকে, লাস্টেরটা থাকবে নিচের দিকে। বাস। তাহলে এছাড়া কি আর কোনো কম্বিনেশন সম্ভব? আর কোনো কম্বিনেশন সম্ভব না। তাহলে আমি যদি বলি ওদের ক্ষেত্রে বলতো, রেশিওটা যদি দেখি বলতো, এটার ক্ষেত্রে কত রেশিও হবে 1, এটার ক্ষেত্রে কত রেশিও হবে 3, এটার ক্ষেত্রে কত রেশিও হবে 3, এটার ক্ষেত্রে কত রেশিও হবে 1। তাহলে তার আনসারটা কি হবে, তাহলে তার রেশিওটা হবে 1:3:3:1। ঠিক আছে, বুঝতে পারছি তো, ক্লিয়ার কিনা? তাহলে এই ক্ষেত্রেও যখন আমরা সিগন্যাল অঙ্কন করবো, কিভাবে অঙ্কন করবো, সিগন্যালটা যখন অঙ্কন করবো কিভাবে আঁকবো তুমি, তাহলে তোমার ক্ষেত্রে আমি বুঝতে পারতেছি যে প্রথম এবং শেষেরটা হাইট কি হবে, সেম হবে। ওকে, প্রথম এবং লাস্টেরটার হাইট কি হবে, সেম হবে। ওকে, আমি আঁকি। তাহলে তোমরা যখন ড্র করবা, প্রথমটা এবং শেষেরটার হাইট সেম, তাহলে প্রথমটা এবং মনে করো শেষেরটার হাইট আমি সেম দিয়ে দিলাম, প্রথম এবং শেষেরটার হাইট সেম অ্যাপ্রক্সিমেটলি। পরে কি আছে, পরের দুইটা কি হবে, সেম অনুপাত 3:3, এবং ওদের 3 গুণ, সাপোজ এটা হচ্ছে তাদের 3 গুণ। ওকে, এবং সেম হাইটের। ক্লিয়ার, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার সিগন্যাল আকার সিস্টেম। ক্লিয়ার কিনা? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ। ওই যে ওইখানে 1:2:1 যেটা, হুম। এবং এখানকার 1:3:3:1, এই দুইটা তো পাশাপাশি থাকবে, মানে ইয়েতে এনএমআর বর্ণালীতে তো পাশাপাশি থাকবে। এখন পাশাপাশি থাকার ফলে আপনার ওইখানে যে 2 এর জন্য যে আমি এটা পাইলাম পিক, মানে তীব্রতা 2 এর জন্য যে পিকটা পাইলাম, এখানকার যে 3 এর জন্য যেটা পাইছি, এই দুইটা কি সেম হবে নাকি এখানকার 3-এরটা বেশি হবে? না না, অবশ্যই এখানে বেশি হবে। কারণ কি ছিল, আগে কি ছিল 1:2, আগে আগে যে তুমি পিক পাইছো দুইটা হাইড্রোজেনের জন্য পাইছো, আর এখানে যে পিক পাচ্ছ কয়টা করে হাইড্রোজেনের জন্য পাচ্ছ, তিনটা করে হাইড্রোজেনের জন্য পাচ্ছ, তাই না? তাহলে পিক এরিয়া নামক একটা কথা আছে, পিক এরিয়া কিন্তু সেম হবে না। ঠিক আছে, পিক এরিয়া সেম হবে না, ঠিক আছে, পিক এরিয়াও সেম হবে না, হাইটও সেম হবে না। তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবা কোনটা কোন কার্বনের জন্য, কোনটা কোন হাইড্রোজেন কোন কার্বনের সাথে যুক্ত আছে, তুমি ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারবা। কারণ পি এরিয়াও সেম হবে না, কেমিক্যাল শিফটও সেম সেম হবে না। দেখো আমি যদি বলি বি কার্বনের জন্য, বলতো বি কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে ওর কেমিক্যাল শিফট কি একই জায়গায় হবে নাকি আরো বেশি দূরে হবে, বলতো? বি কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে ওর কেমিক্যাল শিফট এবং এ এর কেমিক্যাল শিফট কি একই জায়গায় হবে নাকি একটু দূরে দূরে হবে, বলতো? একটু দূরে দূরে হবে, হবে। বিয়েতে দূরে অবশ্যই হবে। দূরে হবে। তার তার মানে হচ্ছে এ এবং বি এর ওভারল্যাপিং হওয়ার কোনো চান্সই নেই। ঠিক আছে, কোনো চান্স নেই ওভারল্যাপিং হওয়ার, কোনো ওভারল্যাপিংই হবে না। ক্লিয়ার কিনা, বুঝতে পারছি তো? ভাই আমার কথাটা মনে হয় আপনি বুঝেন নাই। আমি বুঝাইতে চাইছি যে ওই এইখানকার যে সি CH3 এর জন্য তো আমি 3টা পিক পাবো, ঠিক আছে? হুম। 3টা পিকের মধ্যে এখানে 2 নাম্বার পিকটা তো বড় হয়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তারপর আবার CH2 এর জন্য আমি 4টা পাবো, 4টার মধ্যে এখানে মাঝের 2টা বড় হয়। আমি হুম। বলতে চাচ্ছি যে এখানকার এই দুইটা যে বড় দুইটা হয়েছে, এই দুইটা ওইখানকার যে একটা বড় আছে, এই একটা থেকে কি এই দুইটা কি আরো বেশি বড় হবে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বড় নাকি হবে। ওইটার হ্যাঁ, বড় মতোই হবে। হবে? না না, বড় হবে, অবশ্যই বড় হবে। বইতে আপনার এগুলো ভুল দিছে, তো এই জন্য আপনাকে আমি জিনিসটা জিজ্ঞাসা করে ক্লিয়ার করে নিচ্ছি। বইতে এগুলো সবগুলো ভুলভাল দিছে। আমি যখন করতে গেছি আমি এগুলো পড়ছিলাম, তো হুম। আমি তখন এগুলো ফেস করছি আর কি। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। কি মানে, বইয়ে কি লেখা আছে, বইয়ে কি বলছে?
এই পিক গুলা আপনার উল্টা পাল্টা করে দিয়ে আছে, যেগুলো থ্রি থ্রির জন্য যে পিক গুলা পাইছি এগুলাকে দেখা গেছে একটা বড় একটা ছোট দিয়ে দিছে, বা না না ওই না দুইয়ের জন্য যে পিকটা পাইছি ওইটা থেকে ছোট দিয়ে দিছে, এরকম করে দিছে। না না না, এটা এরকম হবে না। তোমার এই যে আমরা তো আমরা তো মাত্র ওই পথে হাঁটতেছি, আমাদের সকল সমস্যায় সলভ হবে। তোমাদেরকে কিভাবে স্ট্রাকচার ইলুসিডেশন কিভাবে করে, কিভাবে স্ট্রাকচার বের করে, এগুলো আমি তোমাদেরকে শিখাবো। যে তোমাদের এই পিপিএম ভ্যালু দেওয়া থাকবে, তুমি এটা দেখে কিভাবে তুমি স্ট্রাকচার ইলুসিডেশন করতে পারো এনএমআর সিগন্যালের ইনফরমেশন থেকে, এগুলো শিখাবো। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, যদি না থাকো কষ্ট করে লাভ নাই, ঠিক আছে? তাহলে আশা করি এই বিষয়টুকু আমরা বুঝতে পারছি। এবং এখান থেকে প্যাসকেল ট্রায়াঙ্গেলের উৎপত্তি, এই প্যাসকেল এবং এন প্লাস এন রুলটা তো আশা করি বুঝতে পারছি, তাই না? তাহলে দেখো, আমি যদি এইভাবে করি তাহলে কয়টা সিগন্যাল পাচ্ছি? একটা, দুটো, তিনটা, চারটা। তার মানে দেখো, এখানে যদি তুমি এন প্লাস এন রুল যদি ইউজ করে দেখো, আমি যদি বলি বি কার্বনের জন্য এন প্লাস এন রুল ইউজ করলে কয়টা স্প্লিটিং হবে, তাহলে দেখতে হবে তার পাশে কয়টা হাইড্রোজেন আছে। তাহলে এখানে যদি এন প্লাস এন রুল ইউজ করো কি হবে, মানে এন প্লাস ওয়ান, তাহলে কি হবে, এন এর ভ্যালু কত হবে, 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। তার মানে চারটা তুমি সিগন্যাল পাচ্ছ, এই যে, ঠিক আছে? তো এটা হচ্ছে এন প্লাস ওয়ান রুল। আর এখানে প্যাসকেল ট্রায়াঙ্গেল কেমনে আসছে? প্যাসকেল ট্রায়াঙ্গেল কিছুই না, প্যাসকেল ট্রায়াঙ্গেল আসছে বাইনোমিয়াল থিওরেম থেকে। তোমরা সবাই জানো বাইনোমিয়াল থিওরেম কি, আমরা পড়ছি। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছো না? পড়ছো। এরকমই বাইনোমিয়াল থিওরেম। আমরা যদি জাস্ট হচ্ছে সাপোজ আমি যদি বলি ওয়ান প্লাস, এক মিনিট লাগবে, দেখো, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে? তো সাপোজ মনে করো এন এর ভ্যালু হচ্ছে ওয়ান, সাপোজ এন এর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে কি হবে, সেটা হবে ওয়ান প্লাস এক্স। এতটুকুই তো হচ্ছে, আর তো কিছু হচ্ছে না। তার মানে এখানে যে সিগন্যালটা পাচ্ছি সেটা হচ্ছে 1:1 অনুপাতের সিগন্যাল পাবো। এখন যদি এমন হয় ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার টু, সাপোজ এন এর ভ্যালু হচ্ছে টু, তাহলে বলো তো এখানে যদি সূত্রটা যদি ইউজ করি কি হবে, ওয়ান প্লাস টু এক্স প্লাস কি হবে, এক্স স্কোয়ার, তাই না? এটা হবে না, ওয়ান প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা যদি আমি জাস্ট কোএফিসিয়েন্ট গুলো নেই, কত হবে, ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান। তাহলে দেখো, এটাই কিন্তু আমাদের, দেখো, কিসের জন্য পাইছিলাম, যদি এন এর ভ্যালু 2 হয়, মানে দেখো এই সিএস থ্রির পাশে, দেখো সিএস থ্রির জন্য বলতো আমি কি পাইছিলাম, ট্রিপলেট পাইছিলাম না, তিনটা পাইছিলাম না? এই যে দেখো, এই সিএস থ্রির জন্য দেখো কয়টা আছে, দুইটা আছে। তার মানে এন এর ভ্যালু যদি 2 হয়, তাহলে দেখো তার কোএফিসিয়েন্টের রেশিও হয় এরকম 1:2:1। অনুরূপ ভাবে দেখো সিএস টুর জন্য, মানে সিএস টুর ক্ষেত্রে যদি হিসাব করি, তাহলে আমি যদি 3 বসাই দিই, আমি যদি 3 বসাই দিই, তাহলে তার আনসার কি হবে, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার থ্রি। তাহলে বলতো এটাকে যদি আমি এক্সপান্ড করি কি হবে, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার থ্রি এর এক্সপান্ড করি কি হবে, এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি, তাই না? থ্রি স্কোয়ার বি প্লাস, প্লাস কি হচ্ছে, থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, তাই তো? তাহলে আমি যদি জাস্ট কোএফিসিয়েন্ট গুলো নিই, তাহলে তার আনসার কত হচ্ছে বলতো? তাহলে তার কোএফিসিয়েন্ট গুলোর রেশিও হচ্ছে 1:3:3 3:1। এই যে, এখান থেকেই প্যাসকেল ট্রায়াঙ্গেল, প্যাসকেল ট্রায়াঙ্গেল হচ্ছে বাইনোমিয়াল থিওরেম থেকেই আসছে, ঠিক আছে? তাহলে এটাকেই আমরা প্যাসকেল ট্রায়াঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, খুবই সিম্পল। তাহলে দেখো, আমরা এতক্ষণ যা পড়লাম এগুলাকে আমরা সামারাইজ করে প্যাসকেল ট্রায়াঙ্গেলে শর্টকাটে লিখতে পারি। নেক্সট ক্লাসে আমরা আমরা যেটা পড়বো, আমাদের এনএমআর এর অনেক কিছু পড়ে ফেলছি, আমরা এখন এনএমআর এর অ্যাপ্লিকেশনের দিকে যাবো, ঠিক আছে? আস্তে আস্তে এনএমআর এর অ্যাপ্লিকেশনের দিকে যাবো। আজকে এই পর্যন্তই থাকুক, তোমরা অনেক সময় দিছো। নেক্সট ক্লাস তোমাদের সাথে